তোমার প্রশ্নটা খুবই সুন্দর হয়েছে। আমি সবচেয়ে বেশি উৎসাহ দিই তোমাকে এই যে প্রশ্ন করার যে সাহসটা বা প্রশ্ন করার জন্য যে ধারাবাহিকতা, you should welcome any kind of hesitation, any kind of fear. তোমরা যতই দাঁড়াবে, যতই বলবে, ততই না নিজের আত্মবিশ্বাসটা পাবে। তুমি যে প্রশ্নটা করেছো এইটা অতি গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন বলো, বিচার বিভাগ বলো, প্রশাসন বলো, যে কোনো ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চ্যালেঞ্জ আছে বলে কিন্তু আমরা চিন্তা করছি, চ্যালেঞ্জ আছে বলে আমরা মাথা খাটাচ্ছি, চ্যালেঞ্জ আছে বলে আমরা জানার চিন্তা করছি, সেটা চিন্তা করছি। তো উই শুড অলওয়েজ ওয়েলকাম চ্যালেঞ্জ, বিকজ উইদাউট চ্যালেঞ্জ ইউ উইল বি গ্রেট পারসন। আমরা কিন্তু দেখতে হয়ে যাবো চ্যালেঞ্জ না। বিচার বিভাগের ইদানিংকার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হলো যে আসলে বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন তার কাজের ক্ষেত্রে। এখানে কেউ কোনো রকমের হস্তক্ষেপ করছে না। কোথাও যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থেকে থাকে বিচার কার্য পরিচালনায় বা কোথাও, সেটা আমি মনে করি সংশ্লিষ্ট বিচারকের হয়তো ব্যক্তিগত জ্ঞানের অভাব, অভিজ্ঞতার অভাব ইত্যাদি হতে পারে। প্রত্যেকটা বিভাগে যারা কাজ করছেন সবাই একইভাবে পারদর্শী নয় বা সবাই পারফরমেন্স একই রকম হতে পারে। তো এখানে আমি যেটা মনে করি এখন যে চ্যালেঞ্জগুলো আছে অন্যতম সেটা হলো যে আমাদের যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে তোমাদের কারিকুলামগুলো তোমাদের এখানে সঠিক জিনিসটা তোমরা শিখছো। সঠিক জিনিসটা যদি তোমরা শিখতে না পারো তাহলে তোমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমরা যদি এভাবে বলি যে যেমন ধরো একজন ডাক্তার যদি রং ডায়াগনোসিস করে তাহলে তার পক্ষে তার যে ট্রিটমেন্ট সেটা রং হতে বাধ্য। তুমি যদি বলো যে বাংলাদেশে তো মেজরিটি পিপল মুসলিম, তাহলে রাষ্ট্রধর্ম কি ইসলাম হওয়াটা অযৌক্তিক? আমি বলবো যে তোমার ইট ইজ এ রং কোশ্চেন। ইফ ইউ আস্ক এ রং কোশ্চেন লাইক এ রং ডায়াগনোসিস, ট্রিটমেন্ট ইজ বাউন্ড টু বি রং অ্যান্ড অ্যান্সার ইজ বাউন্ড টু বি রং। তোমাকে প্রশ্ন করতে হবে যে whether the minority and majority people are entitled to equal treatment in the eye of law. Question should be like that. তো সুতরাং সঠিক উত্তর পাওয়ার জন্য তোমাকে সঠিক প্রশ্নটা করতে হবে। বিচার কার্য যারা পরিচালনা করেন তারা যদি মামলার ঘটনা বা একটা রিপিটিশন বলবো যে কোনো বিষয় তার সামনে আসলে তারা যদি সঠিক প্রশ্নটি নিজেদেরকে করতে না পারেন তাহলে সেখানে সঠিক সিদ্ধান্ত আসা সম্ভব না হতে পারে। যার কারণে আমি বলবো যে বিচারকের নিজস্ব যে সীমাবদ্ধতা আছে জ্ঞানের, সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এখানে আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত শিখতে হবে এবং এখন শেখার সুযোগ অনেক বেশি। আমরা অনলাইনে গিয়ে দেশি বিদেশি বিভিন্ন রায়, জাজমেন্ট ইত্যাদি ইত্যাদি পড়াশোনা করতে পারি, অনলাইনে গিয়ে আইনগুলো বের করতে পারি এবং আমরা সেগুলো ভালো সিদ্ধান্ত নিতে পারি। আমি বলবো যে যদিও এটা কোথাও এই প্রশ্নটা আসেনি যে বিচারকদের কোথাও জ্ঞান মেধা নিয়ে কোথাও কোনো প্রশ্ন আসে, তথাপিও আমি বলবো যে বিচার কার্য, বিচারকের পেশা অন্য 10টা পেশার মতো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ সেলফ ইমপ্রুভমেন্ট। এটা একটা চ্যালেঞ্জ। কেউ প্রশ্ন না করলেও আমি মনে করি এটা আমাদের দেখতে হবে। 1, 2 আইনজীবীদের মধ্যে আমরা আগে যেভাবে দেখেছি সেখানে কিছু পড়াশোনার আমার কাছে একটা ঘাটতি মনে হয়। যে সেই ক্ষেত্রে আমি বলবো যে লয়ার্স অ্যাজ দি অফিসার অফ দি কোর্ট তাদের আমার মনে হয় যে অনেক যেমন ভালো লয়ার আছে আমি দেখেছি, আমার কোর্টেও আসছে। আবার অনেকের মধ্যে আমি চেষ্টার অনেক ত্রুটি দেখেছি, যেখানে তাদের মধ্যে যেমন তোমাদেরকে একটা শেখার জন্য একটা সুন্দর কথা বলি। কয়েকদিন আগে আমার এখানে একটা কেস আসছিল যে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কিন্তু তোমরা বুঝো এরকম সহজ একটা কেসের কথা বলছে, জটিল কোনো কেসের কথা আমি যাবো না। সেটা হলো যে একজন মহিলা বিয়ে হয়েছে একটা ব্যক্তির সাথে, কিন্তু তাদের দুটো কাবিন নাম। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, দুটো কাবিন নাম। একটা ধরো 1 সেপ্টেম্বর 2023, আরেকটা হলো ধরো 15 সেপ্টেম্বর 2023। এখন যে মহিলা যিনি স্ত্রী থেকে সাক্ষী দিলেন যে না এটা আমি স্বাক্ষর করেছি এবং এখানে আমার কাবিন নামায় বলা আছে 10 লক্ষ টাকা। আবার কাজী সাহেবও যিনি লিকার রেজিস্ট্রার থেকেও সাক্ষ্য দিলেন যে না এখানেও এইটা ওনাদের আমি রেজিস্ট্রি করেছি, এখানে যে সাক্ষী এটা ঠিকই আছে। আবার দেখা গেল যে 10 তারিখে যেটা সেটাও হাজব্যান্ড প্রমাণ করলো যে হ্যাঁ এটা আমার স্বাক্ষর, ইট ইজ এ ভ্যালিড জেনুইন, এবং কাজী সাহেব ওইখানেও সাক্ষী দিলেন ওনার পক্ষে এটা ভ্যালিড। তাহলে দুটো এগ্রিমেন্ট হ্যাজ বিন ডিউলি প্রুভ এবং দুটাই জেনুইন।
ফোর্জারি ফেক না, মানে ফোর্জারি কোনো ইয়ে না। এখন আমাদের যারা লয়ার আছে এরা কিন্তু সাবমিশন করতে পারছে না, ফোকাস করে বোঝা। আমি বললাম যে ম্যারেজ থেকে মুসলিম লতে ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, তো ইফ ইট ইজ এ কন্ট্রাক্ট তাহলে আমরা একটু চুক্তি আনতে আমরা আসি। আমি বললাম যে সেকশন 62টা পরে রিনোভেশন অফ কন্ট্রাক্ট যেটা আছে, যে একটা ওল্ড কন্ট্রাক্ট যদি নিউ কন্ট্রাক্ট দ্বারা সাবস্টিটিউট করা হয়, রিপ্লেস করা হয়, তাহলে পুরোনোটা কার্যকর থাকে না, নতুনটা কার্যকর হবে। সো দেয়ার আর টু ভ্যালিড কন্ট্রাক্টস, none of them is ingenuine or fake. In that case, the subsequent contract, যেখানে কন্ট্রাক্ট যেটাতে ওই স্ত্রীর কাবিনামা 20 লক্ষ করা হয়েছে, দ্যাট উইল বি এনফোর্সেবল। তো এই যে কোর্টকে অ্যাসিস্ট করার জন্য যে মানে তোমার বিশাল পড়াশোনা করা উচিত, এইটার ঘাটতি আমি অনেক সময় দেখে থাকি। আর বাকি তোমরা যেগুলোকে চ্যালেঞ্জ মনে করে থাকো, আসলে এগুলো এই চ্যালেঞ্জগুলো তোমার আমি যেটা কি বলছো, এমন কোনো চ্যালেঞ্জ নাই যেটা ন্যায় বিচার ক্ষেত্রে বাধা হতে পারে। এমন কোনো চ্যালেঞ্জ নেই যেটা, যদি আমি ন্যায় বিচার করার মতো কমিটমেন্ট আমার থাকে, আমার যদি সেই জ্ঞান থাকে, তাহলে আমার মনে হয় যে আসলে আমাদের সামনে আমি কোনো চ্যালেঞ্জ দেখি ন্যায় বিচার করার ক্ষেত্রে। ধন্যবাদ। গুড আফটারনুন স্যার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন ইয়াং লয়ার হিসাবে যখন সুপ্রিম কোর্টে যাবে কেউ, তখন সে কিভাবে তার কেসগুলো অথবা আর্গুমেন্টগুলো কোর্টের সামনে প্রেজেন্ট করতে পারবে, যেটা অনেক ইফেক্টিভলি একজন জাস্টিসের জন্য বোধগম্য হবে এবং সেটার রেমেডি ওই পক্ষ খুব দ্রুত পেতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তোমার প্রশ্নটা সম্ভবত তুমি সবার সাথে আলাপ করে করেছো কিনা আমি জানি না, কারণ সবাই মনে প্রশ্নটা থাকতে পারে। তো আমার নিজের কথা তোমার বলি, যেমন ধরো আমি যখন ল প্রফেশনে ঢুকি, তখন আমার প্রথম প্রশ্ন ছিল যে বাংলাদেশে কত আইন আছে। আমি তখন একটা রেজিস্টার খাতা নিয়ে, এই যে পাকিস্তান কোর্ট ছিল তখন, এবং তোমার একটা ইস্ট বেঙ্গল কোর্ট ছিল, অর্থাৎ আইনগুলো তখন কোডিফাই করে তোমার ধরো 1898 সাল থেকে ধরো 1910 সাল পর্যন্ত ভলিউম 1, 1911 সাল থেকে 1920 সাল পর্যন্ত ভলিউম 2, এইভাবে ছিল আইনগুলো। তো আমি প্রত্যেকটা ভলিউম থেকে বের করে এতে কোন আইনটা হয় সেগুলো অ্যালফাবেটিক্যালি লেখা, বাঁ পাশে, ডান পাশে লিখলাম সেই আইনগুলো কোথায় আছে, তার সাথে আবার প্রত্যেকটা আইনের নিচে লিখলাম সেটা কতবার সংশোধন হয়েছে। এইভাবে আমি করতে করতে এক বছর মধ্যে আমি সব আইনগুলো কোথায় আছে, এডি কি আইন আছে, ডিবি কি আইন আছে, সেটা কোন জায়গায় আছে, কোন ভলিউম আছে, কোন গেজেট আছে, আমি সেটা করবো। আমার এই বইটা 1991 সালে ইন্ডেক্স অফ বাংলাদেশ লজ আকারে প্রকাশিত হয়, এবং এটা তখন জাজ সাহেবদের মধ্যে আইনজীবীদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি হয়। এটা পরে 2004 আমি রিভিউ করি, আবার 2014-13 বোধ হয় থার্ড এডিশন করি, এরপর আর করা হয়। এবং এইটাই হয়তো ওয়ার্ল্ডের কয়েকটা ইউনিভার্সিটিতে এবং কংগ্রেসের লাইব্রেরিতে আছে। তোমাদের ফার্স্ট কাজ হলো টু নো হোয়ার দি লস। এখন তোমাদের জন্য সেটা সহজ হয়ে গেছে। আমি যখন করেছি তখন বাংলাদেশ কোড হয়নি, এখন কিন্তু বাংলাদেশ কোড একটা ব্যাপার আছে। আমি তোমাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি হাতে সামান্য কিছু টাকা জমে থাকে, তোমরা প্রথমেই বাংলাদেশ কোডটা কিনে ফেলবে। বাংলাদেশ কোডের সাথে দেখবা যে একটা ইন্ডেক্স আছে সূচিপত্র। এখন তুমি ধরো এনিম্যাল ক্রুয়েলটি টু এনিম্যাল অ্যাক্ট একটা মামলা খুঁজেছো, তুমি যখন এ দিয়ে খুঁজে সেই মামলাটা আইনটা বের করে পাবে, এতে অ্যালফাবেটিক বের করবে, কোন ভলিউম সেটা পাবে। ধরো তুমি যে কোনো একটা আমি ঠিক ধরো এনভায়রনমেন্ট নিয়ে তুমি খুঁজতে চাচ্ছ একটা আইন, ই দিয়ে তুমি যখন ইন্ডেক্সে চার্জ করবা, তখন ডান দিকে আইনের নামে ডান দিকে কোথায় আইনটা সেটা পেয়ে যাবে, খুব ইজি হবে। হ্যাঁ, তোমাদের এই বিশাল বইপত্র ডিকশনারির যেমন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি না, আইনেরও সেভাবে আসলে পড়ার কিছু নেই। যখন যে শব্দটা দরকার তখন সেটা যেমন বের করো, তেমন ইন্ডেক্স অফ বাংলাদেশ লস থেকে বের করে, বা তোমার ধরো আমার ইন্ডেক্সটা পুরানো, আমি তোমার কয়টা ইয়ে দিয়ে দিব, সেখানে তোমরা ওইখান থেকে বের করে প্রথমে আইনটা বের করবা যে এটা কোন আইনে এটা ডিল করছে। চুক্তি নিয়ে একটা কথা, কন্ট্রাক্টারকে এত ভলিউমে আছে সেটা বের করবে, নিয়ে তারপর তোমরা প্রথম যে কাজটা করবে ফার্স্ট অফ অল সেটা হলো একদম 1 নম্বর ধারা থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি ইন্ডেক্সটা পড়বে। ইন্ডেক্সটা তুমি যখন পড়বে, সূচিপত্রটা পড়বে, তখন যেমন একটু আগে আমি যে প্রবলেমটা আলাপ করলাম রিনোভেশন অফ কন্ট্রাক্ট, তখন তুমি ওইখানে তোমার এই সমস্যাটা পেয়ে যাবে। তাহলে প্রথমত তোমাদেরকে প্রথমত যে এক্সপার্টাইজ অর্জন করতে হবে সেটা হলো হাউ টু লোকেট দি ল।
এটার ইজি আনসার হলো লেট আস ফাইন্ড আউট দি বাংলাদেশ কোড ইন্ডেক্সটা, সেখান থেকে আমরা আইনটা লোকেট করি। এরপর সেকেন্ড কাজ হলো আমি আইন বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আইন বইয়ের ইন্ডেক্সটা আমি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সূচিপত্রটা, এবং সেখান থেকে আমি কনসার্ন চ্যাপ্টারটা বের করবো। যেমন আমি কনস্টিটিউশন থেকে বের করলাম ফান্ডামেন্টাল রাইটস, আমার একটা রিড করতে হবে, আমার চ্যাপ্টার 3 বের করে ফেললাম। সংসদ নিয়ে কথা বলবো, চ্যাপ্টার 4 থেকে বের করে ফেললাম। এইভাবে আমরা আগে আইনটা বের করবো, তারপরে সূচিপত্র পড়ে সেখান থেকে আমার জন্য কোন ধারাটা প্রাসঙ্গিক সেটা আমি বের করতে পারবো। তেমন সিপিসিতে আমি যদি একটা মামলা করতে চাই, আমরা সেখানে দেখবো যে একটা আর্জি কীভাবে তৈরি করতে হয়, একটা এফআইআর তৈরি করতে হবে। এফআইআর আমি সিআরপিসি থেকে সেখানে আমরা বের করবো যে একটা এফআইআর কীভাবে লিখতে হয়। একটা বেল পিটিশন যদি আমার মুভ করতে হয়, আমি তখন ওই যে সিআরপিসির ইন্ডেক্সটা পড়ে বের করবো যে বেল পিটিশনটা কোন সেকশনে আছে। এভাবে আমরা প্রথমত আইনটা লোকেট করবো যে আইনটা কোনটা, তারপরে সূচিপত্র পড়ে সেখান থেকে কোন ধারাটা আমার এখানে প্রযোজ্য সেটা। 3 নম্বর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হলো আমার ফ্যাক্টসটাকে ভালোভাবে বুঝতে হবে। ফ্যাক্টটাকে বুঝতে হবে। যেমন ধরো তোমাকে একটা প্রশ্ন করা হলো যে তোমাকে ধরো একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করা হলো যে এ চেঞ্জ করতেছে বিকে একটা বন্দুক নিয়ে, এ বিকে একটা বন্দুক নিয়ে চেঞ্জ করতেছে, ধাওয়া করতেছে। এক পর্যায়ে সে বির কাছাকাছি এসে একটা গুলি করলো। ধরো পেনাল কোডে একটা আসলো, তোমার প্রশ্ন আসলো, সে কোন আইনের কোন ধারায় অপরাধ করলো? তোমরা কেউ হয়তো বলে দিতে পারো গুলি যখন করছে নিশ্চয়ই মারা গেছে, 302 খুনের মামলা, অথবা যদি আহত হয় এইটা। এইখানে এই যে তোমাদের অ্যাজাম্পশনটা, এই যে গ্যাপটা আছে ঘটনার ভিতরে, গুলি করলো, গুলিটা তার গায়ে লাগলো কি লাগলো, এই যে গ্যাপগুলো আছে ঘটনা, সেই গ্যাপগুলো তোমাকে বুঝতে হবে। ঘটনার যে গ্যাপগুলো আছে সেটা তোমাকে বুঝতে হবে। তারপর তোমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সেটা না বুঝতে কিন্তু তোমাদের পক্ষে ট্রায়াল কোর্ট এবং উপর আদালতে মামলা করা মুশকিল হয়ে যাবে। এভিডেন্স একটা তোমাদেরকে ভালো করতে হবে এর মধ্যে দিয়ে। এবং আরেকটা কথা সবসময় মনে রাখবে, কোর্টে যখন যাবে তখন তুমি পার্সুয়েসিভ থাকবে, কোর্টের সাথে অল্টারকেশনে যাবে। কোর্টের সাথে কখনো অল্টারকেশন যাবে না, তোমরা পার্সুয়েসিভ থাকবে। যদি প্রিপারেশন না থাকে, বিনয়ের সাথে কোর্টকে বলবে যে আমি চলে যাচ্ছি, বা মাইলর আমাকে চলে যাচ্ছে না বা দুইটা দিন সমাধান দেখে আছে অপ্রস্তুত। আচ্ছা, কোশ্চেন নিয়ে এবং কোর্ট তোমাকে ওইখানে কি প্রশ্ন করতে পারে সেটা তোমাকে অ্যান্টিসিপেট করে একটু নোট করতে হবে। তোমার পক্ষে কি কি ডিসিশন আছে তোমার আর্গুমেন্টের পক্ষে, সেটা বের করতে হবে। তোমার বিপক্ষে লয়ার কি আর্গুমেন্ট করতে হবে, সেটা তোমাকে অ্যান্টিসিপেট করতে হবে। তোমার বিপক্ষে সে কোন কোন ডিসিশনটা সাইড করতে পারে, উদ্ধৃত করতে পারে, সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। সেটা কি জবাব দেবে সেগুলো তোমাকে রেডি করে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তার আগে তুমি নিজেই কোর্টে বসে বসে, বিভিন্ন কোর্টে বসে বসে আর্গুমেন্ট শুনবে, সাবমিশন শুনবে। একটা পয়েন্টে এই সাইডে লয়ার কীভাবে আর্গুমেন্ট করতেছে, ওই সাইডে লয়ার কীভাবে রিপ্লাই দিচ্ছে, কোর্ট কী প্রশ্ন করছে, এইভাবে। এর মধ্যে কিছু লয়ারের সাবমিশন তোমার ভালো লাগবে, তাদের কোর্ট কন্ডাক্ট তাদের ভালো লাগবে, অপর সাইডে লয়ারের সাথে তাদের যে আচরণ সেটা তোমার কাছে ভালো লাগবে। এগুলো সবই তোমাকে ফলো করতে হবে। আমরা যখন ট্রায়াল করেছিলাম তখন আমি বিভিন্ন কর্পোরেশন লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম, তোমার অয়েল কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম, ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। অনেক ট্রায়াল কেস করার জন্য আমাকে ট্রায়াল করে যেতে হতো। তখন এই যে তোমার ধরো সবাই উচ্চশিক্ষিত লোক, ব্যাংকের কর্মকর্তা, কর্পোরেশন শিক্ষিত লোক, এরা তো কোর্ট কাছারিতে চায় না। কিন্তু তাকে তো মামলা প্রমাণ করার জন্য কোর্টে গিয়ে বলতে হবে যে আমি এত তারিখ ওনাকে লোন দিয়েছি, স্যাংশন লেটার, এত তারিখ উনি অ্যাকসেপ্ট করছে, দিয়েছি, এত তারিখ উনি মর্গেজ করে দিচ্ছে। এই তাহলে আমি কি করবো? আমি ওনাকে বলতাম যে আপনি প্রথমে 4-5 দিন যে কোর্টে যে বলবেন আমার সাথে, একটা উইটনেস বক্সে কীভাবে একজন সাক্ষী দাঁড়ায়, তাকে কীভাবে প্রশ্ন করা হয়, এগুলো আপনি দেখবেন, সে কীভাবে উত্তর দিচ্ছে, এগুলো আপনি খেয়াল করবেন। তখন তার মধ্যে কোর্ট সাইডটাও কেটে যায়, অনেকটা কনফিডেন্সও তৈরি হয়। তো তোমরা এইভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, বাংলাদেশ কোর্টটা অবশ্যই কিনে রাখবে এবং সেখানে আইনগুলো জানার চেষ্টা করবে। ধন্যবাদ। দাঁড়ান ভাই, আপনি মাঝখানে চলে যান ভাই, মাঝখানে চলে যান, আপনাকে দিবে। প্রশ্ন করতে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার অনুপ্রেরণা এবং সাহস বলছি স্যার, আপনার বক্তব্যের একটা অংশ ছিল যে যেমন ডিফেন্সে, আর্মি, নেভি, এয়ারফোর্স সমন্বিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে। তেমনি আমাদের এখানেও এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ তিনটা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আমরা ট্রু জাস্টিসটা এনশিওর করতে পারি। তো আমার একটু জানার ইচ্ছা ছিল যে স্যার, যে
এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভের বর্তমান আইনি কাঠামোটা কি একদমই মানে কনক্লুসিভলি পরিপূর্ণ, নাকি আরও আইনি কাঠামোতে আরও নতুন কোনো ইনোভেশনের সুযোগ আছে? আর সেই সাথে প্রায়োগিক দিক থেকেও কি কোনো আইনি আমরা কি আরও কিছু সন্নিবেশনের সুযোগ আছে, নাকি বর্তমান কাঠামো ঠিক আছে? স্যার, ধন্যবাদ। আমি মানে প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি। এটা কি এমন যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এদের এই তিনটার মধ্যে কোঅর্ডিনেশনের কথা? হ্যাঁ, জি স্যার, কোঅর্ডিনেশনটা আইনি দিক থেকেও মানে বই পুস্তকে যে আইন আছে সেটার দিক থেকেও এবং প্রায়োগিক দিক থেকেও ঠিক আছে কিনা একদম এখন পরিপূর্ণ? ধন্যবাদ। সংবিধানটা কিন্তু একদিনই রচনা হয়নি। সংবিধান কিন্তু আমরা যদি বলি যে লিখিত সংবিধান প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আমরা যেটা বলেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে কনস্টিটিউশনটা, আমি তোমাদেরকে বা আপনাদেরকে অনুরোধ করবো যে এইটা আপনারা পড়বেন। তিনটা অর্গানের মধ্যে ক্ষমতার ভারসাম্য যে কী সুন্দর, এবং সেটা আপনারা আমেরিকান কনস্টিটিউশন না করলে আপনারা বুঝবেন না। আমরা ব্রিটিশ কনস্টিটিউশন, আসলে কনস্টিটিউশন তো তাদের নেই, যেহেতু আমাদের লোকজন আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি, তাদের বিচার, তারা এই দেশকে অনেকদিন শাসন করেছে, তাদের আইন কানুন ইত্যাদি সম্পর্কে আমরা পরিচিত, যার কারণে আমরা আসলে বিভিন্ন মামলা মোকদ্দমা বা আলাপ আলোচনা পড়াশোনায় তাদেরকে অনুসরণ করি। তবে আমি মনে করি যে অ্যাকচুয়ালি কনস্টিটিউশন যে এডুকেশন, সেটার জন্য আমি মনে করি বেস্ট হলো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এখানে সেখানে আমাদের তিনটা অর্গান যেটা আমেরিকান কনস্টিটিউশনে, সেখানে এবং অন্যান্য কানাডা, তারপরে অস্ট্রেলিয়া অত্যন্ত সুন্দর। আমাদের এখানে একটা সমস্যা আছে তিনটা অর্গানের ভিতরে। আমরা দেখি যে আমাদের সংবিধানে যিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন, যেই দলের সরকারে আসুক না কেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ তিনি সরকার প্রধান হবেন। তো একদিকে তিনি পার্লামেন্টের প্রধানমন্ত্রী, আবার অন্যদিকে তিনি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে। এই জায়গায় আমরা যখন পিরামিডের পিকে যাই, তখন কিন্তু এখানে এই ডিফারেন্সটা, পার্থক্যটা অনেকটা মার্চ হয়ে যায়, বিভাজনটা। এইটা আমাদের একটা দিক আছে, যেটা হয়তো আমেরিকা বা অন্যান্য দেশের যেখানে পৃথক ক্লিয়ার ডিভিশন অফ অর্গান আছে সেটা থেকে আলাদা। তবে যাই হোক না কেন, মার্চ হোক বা না হোক সেটা বড় কথা নয়। যিনিই কাজ করেন না কেন, সেটা পার্লামেন্টে বসে করেন আর এক্সিকিউটিভ অথরিটি হিসেবে করেন, সংবিধান সাপেক্ষে তাদের কাজ করতে হবে। কারণ আমরা আর্টিকেল 7 সাব আর্টিকেল 1-এ আমরা দেখেছি যে সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এবং তাদের পক্ষে যেভাবে বলা হয়েছে সেভাবে বিভিন্ন অর্গানগুলো, বিভিন্ন ব্যক্তি সে ক্ষমতার চর্চা করে থাকে। ফলে প্রত্যেকটা বিভাগ, এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ, যার যার কর্মক্ষেত্রে স্বাধীন, কেউ কারোর তার ইন্টারফেয়ার করতে পারে না। কিন্তু বিচার বিভাগের একটা সুযোগ আছে, সেখানে যদি তাদের সামনে কেউ এসে প্রশ্ন করে যে এক্সিকিউটিভ এই ওয়ার্কটা আমার ফান্ডামেন্টাল রাইটটাকে ভায়োলেট করেছে বা আমার ইনস্টিটিউট রাইটটাকে ভায়োলেট করছে, সেখানে সেটাকে রেমেডি দেওয়ার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। তখন কেউ যদি বলে যে পার্লামেন্টের এই আইনটা সংবিধানের মূলধারার পরিপন্থী, সেটাকে রিভিউ করার ক্ষমতাও কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে স্বাধীন, কিন্তু প্রত্যেকের আমরা বিচার বিভাগ যারা আছে, আমরা কিন্তু মানুষের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করতে পারি না। আমাদের ক্ষমতা নয় সংবিধানের বাইরে গিয়ে কিছু করার, মৌলিক অধিকার লঙ্ঘন করার। আমরা প্রত্যেকে কিন্তু আইনের অধীনে আমরা কাজ করতে হচ্ছে। প্রত্যেকের এই দায়িত্বের ধরন কীরকম হবে, দায়িত্বের পরিধি কী আছে, সেটা সংবিধান দ্বারা নির্ধারিত আছে এবং সেটা যথার্থ। সেটা যথার্থ এই অর্থে, যদি আমরা বলেছি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার এট দি পিক গিয়ে একই ব্যক্তি হতো দুই জায়গায় চিফ, বাট যে দুই জায়গায় চিফ হোক, তা তো আমাদের কিছু যায় আসে না। সংবিধানের প্রত্যেকের কাজের একটা ডিফাইন করে দেওয়া আছে, যার কারণে এখানে সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে রাখার আমাদের সুযোগ রয়েছে, তাতে কোনো অসুবিধা হয় না। আর অ্যাপ্লাইড যেটা আমরা বলেছি, আমি জানি না অ্যাপ্লাইড ফিজিক্স একটা কথা আছে, অ্যাপ্লাইড ল, এগুলো কিছু দেখি নাই। তবে আমাদের এই সিলেবাসটাকে আমাদের অবশ্যই সংশোধন করতে হবে, এটাকে যুগ উপযোগী করতে হবে, আমাদের লয়ার বিচারক তৈরি করার মতো করে আমাদের শিক্ষা দিতে হবে। কারণ এখন যেভাবে আছে, এটা আমার কাছে এত বেশি তাত্ত্বিক মনে হয় যে এখান থেকে আসলে অনেকে বের হয়ে এসে সিনিয়র ধরতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সঠিকভাবে যদি আমরা সাবজেক্ট ম্যাটারগুলো তাদেরকে দিতে পারি, যেমন কমার্শিয়াল ল যারা ডিল করে, আমি তো বলেছি যে তারা অনেকে ইউসিপিডিসি কি জানে না, ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডকুমেন্টাল লেটার্স অফ ক্রেডিট কি জানে না, ব্যাংকিং কি, ব্যাংক কোম্পানি কি, এগুলো তারপরে এগুলো অনেকগুলো জিনিস আছে আমি মনে করি যে জানা উচিত। তারপর অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমাদের যথেষ্ট ফোকাস দেওয়া উচিত, অ্যাডমিনিস্ট্রেশন ল এগুলো আমাদের উপর দেওয়া উচিত।
এগুলোকে যদি আমরা একটু যুগোপযোগী করে দিই, মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এদের সংযোগ ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় যে ল সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং হবে এবং গ্রাজুয়েট যারা তারা তাদের চাহিদাটা বুঝতে পারবে যে সমাজে তাদের কিসের চাহিদা আছে। ধন্যবাদ। Thank you very much, Honorable Justice Sir, for your precious guidelines. Our Q&A session is closed now. At this point, I humbly request Anwar Hossain Sir, Honorable Vice Chancellor of Northern University, Bangladesh, to say a few words for the graduates.